আচ্ছা, B2 গ্রুপ এখানে আছেন? জি ম্যাম। আচ্ছা, আমি ক্লাসরুমে একটা ফর্ম করেছি, আপনাদেরকে শেয়ার করেছি। B2 আপনারা একটু গিয়ে চেক করবেন ওখানে আপনারা আপনাদের অ্যাটেন্ডেন্সটা দিতে পারছেন কিনা। দিতে পারলে আমি আপনাদের টাইমটা ঠিক করে দিচ্ছি। আর মিস আমাদের অনেকজন ঢুকতে পারতেছে না। না, এখন সবাইকে আমি তো অ্যালাউ করে দিয়েছি। আচ্ছা ঠিক আছে। ম্যাম A2 এর কি আলাদা অ্যাটেন্ডেন্স সিট হবে? মিস সাবমিশন ট্র্যাকিং আইডি এটা কি? মিস B2 কেউ কি করতে পেরেছেন? মিস সাবমিশন ট্র্যাকিং আইডিটা কি? সাবমিশন ট্র্যাকিং আইডি অটো জেনারেট হওয়ার কথা, যদি না হয়ে থাকে আপনারা জাস্ট ওয়ান প্রেস করে দিয়ে দেন, দেখেন হয় কিনা, না হলে আমাকে জানান। হয় নাই। হচ্ছে না? না না মিস, ওয়ান প্রেস দিয়ে দিব। হ্যাঁ, শুধু 1 দিয়ে আপনি আমাকে পাঠিয়ে দেন, দেখেন আসতেছে। জি ম্যাম, 1 দিয়ে নিচ্ছে সাবমিশন। ওয়ান প্রেস করার সময় হ্যাঁ, কিছু একটা দিয়ে মানে জাস্ট এনিথিং আপনি দিয়ে পাঠিয়ে দেন, সমস্যা নেই, ওটা আমার কনসার্ন না। অটো জেনারেট কেন হচ্ছে না? ম্যাম আমার হচ্ছে মেইল আইডিটা তো অ্যাক্সেস করতে। মেইল আইডি তো আমি চাইনি আলাদা করে। ম্যাম হচ্ছে আমি ওখানে যে অ্যাটেন্ডেন্স দিব সেখানে তো হচ্ছে মেইল আইডি বুঝছো, দিয়ে ওটাই আমি B2 এর, A2 এর না। আচ্ছা আচ্ছা ওকে। আচ্ছা, বিটুর সবাই কি এখানে অ্যাটেন্ডেন্স দিতে পেরেছেন? নো ম্যাম, এখনো দেইনি, দিচ্ছি। আচ্ছা, আমি ম্যাম পেরেছি দিতে। A2 আপনাদেরটা দিয়ে দিচ্ছি। ম্যাম এখনো অনেকে ঢুকতে পারতেছে না, পারমিশন নাকি চাচ্ছে?
আচ্ছা, এটার লিংক আমি আলাদা দিয়েছি। C2 আপনাদের ক্লাসরুমে আপনাদের লিংকটাও দিয়ে দিয়েছি। আর B2 যারা এখনো দেননি একটু ওয়েট করেন, আমি আপনাদেরকে আবার লিংক পাঠাচ্ছি। মিস ট্র্যাক আইডি কি 1 দিব? 1 দিবেন, কিন্তু B2 মেবি টাইম লিমিটটা শেষ হয়ে গেছে, আমি টাইমটা একটু বাড়িয়ে আবার আপনাদেরকে লিংক পাঠাচ্ছি। ম্যাম এখনো অনেকে ঢুকতে পারতেছে না। হ্যাঁ হ্যাঁ, পারবে না, ওয়েট করেন, আমি দিচ্ছি এখন। বিটুকে আমি নতুন একটা লিংক পাঠিয়েছি, যারা এখনো দিতে পারেননি ওই লিংকে চলে যান। আর ম্যাম যারা দিচ্ছে মানে সাবমিট করছে তাদের সাবমিট করতে পেরেছে তাদের কোনো প্রবলেম নেই। মিস আপনার মনে ওয়েটিং রুমটা অন করা। মিস C2 এর ফর্মটাতে A2 লেখা আসছে, আমরা কি ওইখানে ফিল আপ করব? সমস্যা নাই, একটু লেখা, উপরেও একটু ভেতরেও একটু, দুইটাই একটু লেখা। না তো, দুইটা একটু লেখা আসতে পার কথা না, দাঁড়া তোদের একটু আবার পাঠাচ্ছি। ম্যাম ফর্মটার উপরে লেখা, ফর্মটার উপরে লেখা C2 বাট ভিতরে লেখা A2। তাহলে মেবি এডিটেডটা হয়নি, আপনারা ওখানে করে দেন, কোনো সমস্যা নেই। মিস সাবমিশন আইডি কি? সাবমিশন ট্র্যাকিং আইডি সবাইকে 1 দিতে বলা হয়েছে। ওকে। কিন্তু আপনাদের C2 থেকে এখনো কেউ ফর্ম ফিল আপ করেননি। ম্যাম ফর্ম সাবমিট করেছি, ওখানে সাবমিশনের পরে লেখা আসছে অ্যাটেন্ডেন্স A2। C2 থেকে বলছি আমি। C2 টা আমি তো ফর্মে দেখতে পাচ্ছি C2 ই লেখা, আপনারা কেন এটা পাচ্ছেন আমি তো বুঝতে পারছি না। আমি আবার লিংকটা সাবমিশনের পাঠাচ্ছি। পরে লেখা ম্যাম আসছে উপর দিয়ে attendance। C2 লেখা কিন্তু ভিতরে ঢুকলে A2 আসছে। ভেতরেও C2 লেখা, মানে সেটাই ম্যাম বলছি আমার এখানে। লিংকের ভিতরে A2 লেখা, সাবমিট করার পরও আসছে যে অ্যাটেন্ডেন্স A2 এরকম। বললাম যে আমার ভেতরে C2 ই লেখা, আপনারা কেন এটা পাচ্ছেন বুঝতে পারছি না, এই জন্য আমি আবার লিংকটা দিচ্ছি আপনাদেরকে। আচ্ছা মিস। B2 চলে এসেছে মেবি রেসপন্স, এটাও চলে আসছে অলমোস্ট। C2 কারটা আসেনি, C2 লিংকটাতে আবার ঢুকে দেখেন।
জি মিস, এখন হয়েছে। হ্যাঁ, আপনাদের রেসপন্স আসছে, বাকিরা করে ফেলেন যারা এখনো করেননি। মিস C2 এর দুইজন আইডি 216 আর 218 দুইজনের মিস বাসায় কারেন্ট নাই। ওরা হচ্ছে 4টা পর্যন্ত কারেন্ট থাকবে না, আর ল্যাপটপেও চার্জ নাই, তাই জন্য ক্লাস মানে আর জয়েন করতে পারিনি মিস। এখন এখানে প্রথম কথা হচ্ছে, ঠিক আছে এখানে আমার কিছু করার নেই, কিন্তু আমাদের যে কারেন্ট থাকবে না সেটা তো মাইকিং করে জানিয়ে দেওয়ার কথা হবে না, কোথাও কারেন্ট না থাকলে শুধু ল্যাপটপে চার্জে দিয়ে রাখা উচিত ছিল। মিস ওরা দুজন আমাকে জানালো, আর মিস 203 ওর বাসায় মিস ওর ফ্যামিলির করোনা পজিটিভ, আর ও খুব সিক, ওর অনেক জ্বর, এই কারণে সেটা তো অন্য জিনিস, করতে পারবে না। বলারই প্রয়োজন, পরে সুস্থ হয়ে আল্লাহ বাচ্চায় রাখলে অবশ্যই উনি যোগাযোগ করবে, তখন ওনার সাথে কথা হবে। জি ক্লাস অ্যাটেন্ডেন্সের জন্য কারেন্ট নাই বিষয়টা একটু খুবই লেম, মোবাইল দিয়েও জয়েন করা যায়, মোবাইল ডাটা কিনেও জয়েন করা যায়। আমার যদি কারেন্ট চলে যায় আমি আপনাদেরকে কি এক্সকিউজ দেবো, আমার কারেন্ট নেই। মিস ওয়েটিং রুমটা অফ করে দিলে ভালো হয়। আপনারা সবাই জয়েন করেছেন, ওয়েটিং রুমে কেউ নেই। ম্যাম অনেকে পারছে না বলতেছে। এখানে কেউ ওয়েটিং রুমে নেই, সবাইকে আমি আমি একসেপ্ট করে নিয়েছি। ওনারা পাচ্ছেন না, অন্যদের হয়তো নেটের প্রবলেম হচ্ছে, কিন্তু ওয়েটিং রুমে এখানে কেউ নেই যে আমি কাউকে মানে একসেপ্ট করিনি, সবাইকে একসেপ্ট করা হয়ে গেছে। সিটু এখনো বাকি আছেন, 16 জন মাত্র রেসপন্স করেছেন। আসসালামু আলাইকুম মিস। বলেন। মিস আমি একটু আগে ঢুকলাম, অ্যাটেন্ডেন্সটা কি হয়ে গেছে? আপনি আপনাদের লিংক দিয়ে দেওয়া হয়েছে, ওখানে গিয়ে তাড়াতাড়ি দিয়ে ফেলেন, এখন জি জি সময় মিস। আছে। জি আচ্ছা। যারা এখনো অ্যাটেন্ডেন্সটা দেইনি আমরা একটু কষ্ট করে দিয়ে ফেলবো, কারণ টাইম শেষ হয়ে যাচ্ছে। আপনাদের যে লিংকটা দেওয়া হয়েছে সেটা টাইম লিমিট শেষ হয়ে যাচ্ছে। অ্যাটেন্ডেন্স দেওয়া হলে আমি আমার আপনাদের সাথে কথা বলতে শুরু করতে পারি। আচ্ছা, আমি প্রথমে একটু HR বিটির সাথে কথা বলি। হ্যাঁ, আজকে এই একটা টাইমটা কার টাইম ছিল মেনলি? ম্যাম A2 দের। A2 দের। আচ্ছা, আর বিটোর ছিল মঙ্গলবার দিন 1টা থেকে, তাই না? না ম্যাম, আমাদের ছিল হচ্ছে ওয়েডনেসডে। বিটোর বুধবারে ছিল, কি বলেন? জি ম্যাম। একটু দাঁড়ান, আমি একটু দেখি। আমাদের 10:30 থেকে 1টা। 10:30 থেকে, হ্যাঁ ঠিক আছে। আর সিটোর ছিল বুধবার দিন 1টা থেকে। আচ্ছা, সিটোর সাথে আমি পরে কথা বলবো। বিটোকে আজকে ছিল হচ্ছে বিটো। আচ্ছা বিটু, আপনারা যদি হচ্ছে এই ল্যাবটা নেক্সট দিনও আমি হচ্ছে এই টাইমে নিয়ে, আপনাদের কি খুব প্রবলেম হবে?
ম্যাম আমাদের ম্যাম মানে সবার সাথে কথা বলে আমি আপনাকে জানাবো। না আমি একটু বলি আপনাদের আজকে আমরা রুটিনটা আমি করি। দেখেছিলাম, হ্যাঁ আজকে করব। তারপর আমি ওরা এখনো শেষ করেনি তাই কথাগুলো বলে নিই। আমি রুটিনটা আপনাদের আসলে দেখেছিলাম যে আপনাদের হয়তো বা সেদিন বুধবার দিন 8টা থেকে মেবি ক্লাস থাকে অথবা 10:30 থেকে শুরু, আমার ঠিক খেয়াল নেই, মানে 8-3টা থিওরি থাকে। আর আজকের এই দিনে আপনাদের হচ্ছে 3:30 থেকে মেবি আবার থিওরি ক্লাস আছে 3টায়। সো জাস্ট এই ল্যাবটা এখানে চলে আসলে আপনারা নেক্সট দিন যেটা বুধবার দিন সেদিন ফ্রি হয়ে যাবেন, এটাই। জাস্ট এই দুটো ল্যাব একসাথে নিয়ে ফেললে আমার জন্য জি একটু ম্যাম। সুবিধা হয় আর কি। আমি আমার সুবিধার জন্য মনে করেন বলছি, আর আপনাদের জন্য সেমই আসলে থাকে, খুব একটা চেঞ্জ হয় তা না, জাস্ট এটাই যে দুপুরবেলা থেকে ক্লাস করবেন, পরের দিন সারাদিন ফ্রি হয়ে যাবেন, এটা হচ্ছে আপনাদের সুবিধা। এখন আপনাদের যদি খুব তাহলে অসুবিধা ম্যাম না হচ্ছে মানে হয়, হ্যাঁ হ্যাঁ বলেন। রবিবারে তাহলে ম্যাম আমাদের A2 আর হচ্ছে B2 এর একসাথে করাইতে যাচ্ছেন। একটু যদি আপনাদের খুব প্রবলেম না হয় তাহলে আমি একসাথে কল করে ফেলতে চাচ্ছি। আর মেনলি তো অ্যাকচুয়ালি আপনাদেরকে ভিডিও লিঙ্কগুলো দিয়ে দেওয়া হবে, প্রথমে স্যার মনে হয় বলেছিলেন। এখানে একটা একটু ঝামেলা হয়ে গেছে আপনাদের, যে আপনাদের এক্সপেরিমেন্ট 1 এর ভিডিওটা অ্যাকচুয়ালি আপনাদের ক্লাস শুরু হওয়ার আগেই দেওয়ার কথা ছিল, যাতে আপনারা একটু দেখে আসতে পারেন, কিন্তু সেটা মনে হয় একটু ভুল হয়ে গেছে, দেওয়া হয়নি। স্যারও ভুলে গিয়েছিলেন আর আমি ভেবেছি হয়তো স্যার দিয়েছেন আপনাদেরকে সেদিনই, সে দেওয়া হয়নি। স্যার মনে হয় ক্লাস শুরুর আগে কিছুক্ষণ আগে দিয়েছেন লিঙ্কটা। তো আজকে যেটা জি করবো ম্যাম। আমি আপনাদেরকে একটু নর্মালি আমার যতখানি একটু ব্রিফিং দেওয়া যায় অল্প একটু ব্রিফিং দিয়ে দিব, এরপর আপনারা যেটা করবেন ভিডিওটা দেখে ফেলবেন, কারণ আমি এখানে আপনাদেরকে ব্রিফিং দিতে পারবো কিন্তু আপনাদেরকে এক্সপেরিমেন্টাল সেট আপটা আমি তো এখানে দেখাতে পারবো না। ভিডিওতে এক্সপেরিমেন্টাল সেট আপ সহ কীভাবে ভ্যালুটা এসেছে অনেক সুন্দর করে এক্সপ্লেন করা আছে, ঠিক আছে? তো এক্সপেরিমেন্ট 2 এর যে ভিডিওটা সেটা আমি হয়তো ক্লাস শেষে বা আপনাদেরকে 2-1 দিনের মাঝে দিয়ে দিব। আপনারা যেটা করবেন ভিডিওটা আগে দেখবেন, দেখে ক্লাসে আসবেন, যাতে হচ্ছে আপনাদের কোনো যদি কোশ্চেন্স থাকে, প্রবলেম থাকে, সেটা ক্লাসে সলভ করা যায়, ঠিক আছে? এটা A2 B2 এখানে যারা আছেন সবার জন্যই বলা, ঠিক আছে? শুধুমাত্র B2 কে বলছি না। আচ্ছা আমরা মনে হয় একটু ব্রিফিংটা শুরু করে ফেলি। আপনাদের সামনে যে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, আমি যে স্ক্রিন শেয়ার করেছি, না আমি সেখানে আসে নাই।
স্ক্রিনটা কি দেখতে পাচ্ছেন? ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম, দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। তো আমাদের ফার্স্ট এক্সপেরিমেন্টটা ছিল অ্যাকচুয়ালি ক্লাস এ পাওয়ার অ্যাম্প্লিফায়ার নিয়ে, স্টাডি অফ ক্লাস এ পাওয়ার অ্যাম্প্লিফায়ার। আপনাদের কি থিওরি ক্লাস শুরু হয়েছে? ইয়েস ম্যাম। পাওয়ার অ্যাম্প্লিফায়ার নিয়ে ক্লাস শুরু হয়েছে নাকি ওপেন প্লে? ম্যাচ হয়েছে কোনটা নিয়ে, ওপেন নাকি পাওয়ার অ্যাম্প্লিফায়ার? ম্যাম। পাওয়ার পাওয়ার অ্যাম্প্লিফায়ার। পাওয়ার ঠিক আছে, অ্যাম্প্লিফায়ার। তাহলে এতদিন আপনারা জেনে গেছেন যে পাওয়ার অ্যাম্প্লিফায়ার তাহলে কাকে বলে আর ক্লাস এ বলতে কি বোঝাচ্ছে, তাই না? আপনারা কি আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন নাকি প্রবলেম হচ্ছে? ম্যাম প্রবলেম হচ্ছে শোনা না। যাচ্ছে। অনেক ডিস্টেন্স থেকে কথা বলতেছেন, শোনা যাচ্ছে না ঠিক মতো। আমি কিন্তু ডিসটেন্স থেকে কথা বলছি না, কারণ আমি হেডফোনে কথা বলছি আর মানে আপনাদের মাউথপিসটা আমার একদম মুখের সামনে নিয়ে যেভাবে আর কি আপনারা শুনতে পারেন ওইভাবেই বলতেছি, দূর থেকে বলতেছি না। ম্যাম নয়েজ হচ্ছে আর মিস কথা শোনা যাচ্ছে না। আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন না নাকি আমি আপনাদেরকে শুনতে পাচ্ছি না? ম্যাম আপনার কথা আসছে শোনা যাচ্ছে না ম্যাম, মাঝে মাঝে আপনার এতক্ষণ মিউট করা ছিল তাই শুনতে পাননি। আচ্ছা, এখন আমি বলি, যদি শুনতে না পান আমাকে বলবেন, অথবা আমি যদি তারপরও না শুনে আমাকে একটু চ্যাটে বলবেন, কারণ আমি বুঝলাম না আপনাদের কেন প্রবলেম করছে। এর আগের কাজগুলোতে প্রবলেম করছিল না। আমি যে লাস্ট কথাটা বললাম সেটা শুনতে পাচ্ছেন? ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম। ঠিক আছে, একটু রেসপন্স করবেন, না হলে আমি বুঝতে পারছি না আসলে। আচ্ছা, অ্যাম্প্লিফায়ার জিনিসটাকে আমরা অলরেডি জানি সবাই। অ্যাম্প্লিফায়ার মানে হচ্ছে কোনো কিছুকে বুস্ট করে, ঠিক আছে? কোনো কিছু বলতে আমাদের কাছে কি ভোল্টেজ বা কারেন্ট। ভোল্টেজ বা কারেন্ট আমরা জানি হচ্ছে যে আমরা ইনপুটে যা দিচ্ছি তাকে অ্যাম্প্লিফাই করে বুস্ট করে। ওকে, আমি ভুল বলেছি, বুস্ট করা মানে অ্যাম্প্লিফিকেশন না। অ্যাম্প্লিফিকেশন কিন্তু আপনার যে কোনো কিছু হতে পারে, বাড়ানোও হতে পারে, কমানোও হতে পারে। মানে আমাকে যা দেওয়া হয়েছে সেটা থেকে আমি সিগন্যালটাকে চেঞ্জ করে তার অ্যাম্প্লিটিউড বাড়িয়েও দিতে পারি, ম্যাগনিটিউডটাকে ইনক্রিজও করতে পারি, ডিক্রিজও করতে পারি, সেটাই অ্যাম্প্লিফিকেশন। আচ্ছা, এখন আমার পাওয়ার অ্যাম্প্লিফায়ারটা তার মানে কি? পাওয়ারকে অ্যাম্প্লিফাই করে দিচ্ছে? বলেন কেউ একদিন, পাওয়ার অ্যাম্প্লিফায়ার মানে কি পাওয়ারকে অ্যাম্প্লিফাই করে দিচ্ছে কিনা? না ম্যাম। না ম্যাম। ম্যাম এটা এক্সটার্নাল একটা ডিসি সোর্স ইউজ করতেছে দেখে ভোল্টেজ কারেন্ট গুলো অ্যাম্প্লিফায়ার হয়ে লাস্টে যে মানে আউটপুটে যে অ্যাম্প্লিফিকেশনের জন্য সোর্স, আমরা আউটপুটে একটা ইনক্রিজ পাওয়ার পাই, পাওয়ারের ম্যাগনিটিউডটা ইনক্রিজ করে, কিন্তু সেটা কিভাবে? পাওয়ার কি কখনো মানে আপনার অ্যাম্প্লিফিকেশন করে না, পাওয়ার কি কখনো অ্যাম্প্লিফাই করা যায় না। সে কি করে? ইন্টারমিডিয়েট কোনো স্টেজে ভোল্টেজকে আপনার ইনক্রিজ করে,
অথবা আপনার কারেন্টকে ইনক্রিজ করে, দেন দুটার প্রোডাক্ট হিসেবে আমরা পাওয়ারটা পাই। তো নর্মালি ভোল্টেজ অ্যামপ্লিফায়ারে কি পাই, শুধু ভোল্টেজ আর শুধু কারেন্ট। কথা অনেক কেটে কেটে আসে, কিছুই বোঝা যায় না। অনেক কেটে কেটে আসে। জি ম্যাম, যখন আপনি অনেকগুলো কথা একসাথে বলেন, ফাস্ট আমি বললে ধীরে কথাটা ধীরে কেটে বলি। কেটে যাচ্ছিল আর ম্যাম কি। মোস্ট প্রবলি ম্যাম স্পিকারের সমস্যা ম্যাম। স্পিকারের আচ্ছা সমস্যা। ম্যাম, মাউথ স্পিকারের সমস্যা ম্যাম। আচ্ছা দেখেন এখন প্রবলেম হয় কিনা, আমি ধীরে ধীরে বলি। যদি হচ্ছে আমরা ভোল্টেজ অ্যামপ্লিফায়ার ইউজ করতাম, শুধুমাত্র ভোল্টেজটা অ্যামপ্লিফাই হতো, আর যদি কারেন্ট অ্যামপ্লিফায়ার ইউজ করতাম শুধুমাত্র কারেন্টটাকে অ্যামপ্লিফাই করা যেত। যে এখানে যেটা হয়, কারেন্ট এবং ভোল্টেজ যে কোনো একটা বা দুটাকে আমরা অ্যামপ্লিফাই করি, দেন দুটার প্রোডাক্টকে আমরা পাই। অ্যান্ড আমরা পাওয়ার মানেই জানি যে কারেন্ট এবং ভোল্টেজের প্রোডাকশন। তো দ্যাটস ওয়াই এটাকে বলা হচ্ছে পাওয়ার অ্যামপ্লিফায়ার। বুঝা গেছে? ইয়েস ম্যাম আচ্ছা, এবার চলে আসি যে পাওয়ার অ্যামপ্লিফায়ার আর ভোল্টেজ অ্যামপ্লিফায়ারের কিছু ডিফারেন্স আছে, সেটা কি এখানে সুন্দর করে দেওয়া আছে। যে ভোল্টেজ অ্যামপ্লিফায়ার যেটা করে যে আমার ভোল্টেজ লেভেলটাকে ইনক্রিজ করে, যেটা আমি মাত্র বললাম, আর পাওয়ার অ্যামপ্লিফায়ার হচ্ছে আমাদেরকে পাওয়ার লেভেলটাকে ইনক্রিজ করে, ঠিক আছে। এবং ভোল্টেজ অ্যামপ্লিফায়ারকে বলা হচ্ছে যে স্মল সিগন্যাল অ্যামপ্লিফায়ার, আর পাওয়ার অ্যামপ্লিফায়ারকে বলা হচ্ছে লার্জ সিগন্যাল অ্যামপ্লিফায়ার। কারণ কি, পাওয়ার যেহেতু আমরা আউটপুট একটা লার্জ পাওয়ার চাচ্ছি, সো ইনপুটে একটা অ্যাকচুয়ালি লার্জ সিগন্যাল আমাদেরকে প্রোভাইড করতে হয়। আমি ইনপুটে যত লার্জ সিগন্যাল প্রোভাইড করবো, আমার আউটপুটে তত লার্জ সিগন্যাল আমি পেতে পারবো। এবং ইনপুটে আমরা পাওয়ার অ্যামপ্লিফায়ার একটু খেয়াল করে যদি দেখি, আমরা অলওয়েজ ডিসি সাপ্লাই অ্যাপ্লাই করি, দেন তাকে অ্যাকচুয়ালি এসিতে কনভার্ট হয়। তাহলে পাওয়ার অ্যামপ্লিফায়ার অ্যাকচুয়ালি কি হয়, একটা ডিসি ইনপুটকে এসিতে কনভার্ট করে। তাহলে পাওয়ার অ্যামপ্লিফায়ারে একটা নাম দেওয়া যায়, সেটা কি দেওয়া যেতে পারে একটু চিন্তা করে বলেন। ডিসি টু এসি কনভার্টার, এরকম ডিসি কিছু। টু এসি পাওয়ার কনভার্টার, পাওয়ার কনভার্টার। ঠিক আছে। ডিসি থেকে এসিতে কনভার্ট করবো, কিন্তু পাওয়ারটাকে দেখায় ডিসি টু এসি পাওয়ার কনভার্টার। আচ্ছা, এবার হচ্ছে পাওয়ার অ্যামপ্লিফায়ারকে আমরা চাইলে হচ্ছে চারটা না, পাওয়ার অ্যামপ্লিফায়ারকে অনেকগুলো ক্লাসিফিকেশন করা যায়। আমরা এখানে অ্যাকচুয়ালি চারটা পড়বো, একটা ক্লাস এ, একটা ক্লাস বি, একটা ক্লাস এ বি, আর একটা ক্লাস সি। চারটা। আপনারা এখনো অনেকে ক্লাসে জয়েন করছেন কি, মানে কেবল জয়েন করছেন নাকি ডিসকানেক্টেড হয়ে গিয়েছিলেন? মিস ডিসকানেক্ট হয়ে যাচ্ছে, আবার জয়েন করতেছি, আবার ডিসকানেক্ট হয়, আবার জয়েন করি। যারা ডিসকানেক্ট হচ্ছেন তো অ্যাকচুয়ালি তাদের নেটের প্রবলেম, এখান থেকে আমি কিছু করতেছি না। আচ্ছা ঠিক আছে, ক্লাস এ বি সি এন্ড ক্লাস এ বি। ওকে, এখন আমরা যদি যেমন আমাকে একসময় কেউ একজন আপনাদেরই বড় ভাইয়া, যেহেতু অলরেডি টিকিট পাস করে চলে গেছে, জিজ্ঞেস করেছিল যে এটার নাম ক্লাস এ কেন, এটার নাম ক্লাস বি কেন। এখন আমি তাকে পাল্টে প্রশ্ন করেছিলাম যে ধরেন আপনার নাম কি বলবো, আপনাদের কারোর নাম সাদিয়া, খুব কমন নাম, তো আপনার নাম সাদিয়া কেন, বা আমার নাম অরা কেন। তো সেম ভাবে এই জিনিসটা যারা ইনভেন্ট করেছে তারা এই জিনিসগুলোর নাম দিয়েছে, একটা ক্লাসিফাইড নাম, জাস্ট একটা নেম দেওয়া হয়েছে। কেন? কারণ এক একটা কাজ এক এক রকম, এক একটা স্পেসিফিকেশন এক এক রকম। তো ওটার উপর ডিপেন্ড করে জাস্ট অ্যামপ্লিফায়ার গুলো একটা নাম দেওয়া হয়েছে। সেটা হচ্ছে ক্লাস এ, একটা ক্লাস বি, একটা ক্লাস সি অ্যান্ড ক্লাস এ বি। এখন কেন ক্লাস এ এটার নাম দিয়েছি, ক্লাস এ যেটা করে সেটা হচ্ছে, ধরেন আপনি ইনপুটে একটা এসি সিগন্যাল দিলাম, এটা হচ্ছে আমাদের সেই এসি সিগন্যালটা, ঠিক আছে। তো আউটপুটে আমি এই সিগন্যালটা কি 360 ডিগ্রি অ্যাঙ্গেলে কন্ডাক্ট করছে না, 360 ডিগ্রি অ্যাঙ্গেল আছে না এখানে। ইয়েস ম্যাম। জি ম্যাডাম। ক্লাসে অ্যামপ্লিফায়ার ইউজ করলে আমরা আউটপুটে সেম 360 ডিগ্রি কন্ডাকশন অ্যাঙ্গেলই পাবো, মানে এই 360 ডিগ্রি পাবো, শুধুমাত্র কি হবে 180 ডিগ্রি ফেজ শিফট হবে, ঠিক আছে। 180 ডিগ্রি ফেজ শিফট হবে। ওটা কেন হবে আমরা ক্লাসে পড়তে যাবো যখন, তখন দেখবো। তো আমি যদি ইনপুটে একটা 360 দিই, আউটপুটে একটা সেম 360 ডিগ্রি কন্ডাকশন অ্যাঙ্গেলের সিগন্যাল পাবো। বাট ক্লাস বিতে কি হবে, আমি ইনপুট দিব পুরাটা, কিন্তু শুধুমাত্র ইদার এইটা অথবা এটা, যে কোনো একটা আমি আউটপুটে পাবো। দ্যাট মিনস 180 ডিগ্রি কন্ডাকশন অ্যাঙ্গেল থাকবে,
পুরাটা সিগন্যাল আমি আউটপুটে পাবো না। আচ্ছা, ক্লাস এবিতে কি হয়? ক্লাস এবি হচ্ছে ক্লাস এ আর ক্লাস বি এর মিডিলে অবস্থান করে। তাহলে কি হবে? ক্লাস এতে যদি আপনার 360 ডিগ্রি কন্ডাক্ট করে, ক্লাস বিতে হচ্ছে 180 ডিগ্রি কন্ডাকশন, তাহলে ক্লাস এবিতে কি হবে? 180 থেকে 360 এর মাঝখানে কোনো একটা অ্যাঙ্গেল। ইয়েস ম্যাম। জি ম্যাডাম। এরপর হচ্ছে আপনাদের লাস্টে হচ্ছে ক্লাস সি। ক্লাস সি হচ্ছে লেস দেন 180 ডিগ্রি। এখানে দেখেন ব্লু কালার দিয়ে ইন্ডিকেট করা আছে। ক্লাস এ এর জন্য পুরাটাই, ক্লাস বি এর জন্য যে কোনো একটা সাইকেল, ক্লাস এ বি এর জন্য একটা সাইকেল পার করার পরেও আরেকটা সাইকেলের কিছুটা অংশ। আর ক্লাস সি এর জন্য পুরো একটা সাইকেলে হয় না, দ্যাট মিনস 180 ডিগ্রি থেকেও কম। ক্লাস সিতে আমরা 180 ডিগ্রি থেকেও কম কন্ডাকশন অ্যাঙ্গেল পাবো। আচ্ছা, এখন দেখি এটা আমরা ক্লাস এ নিয়ে যেহেতু পড়বো, এটা ছিল আপনাদের ক্লাস এর অ্যাম্পলিফায়ারের ফিগারটা, ঠিক আছে? এখন ক্লাস এ অ্যাম্পলিফায়ারের জন্য এটাই আমাদের কনভেনশনাল ফিগার, এটাই আমাদের কনভেনশনাল সার্কিট, এস্টাবলিশ সার্কিট এটাই। আমার নতুন কিছু করে কিছু জেনারেট করার প্রয়োজন নেই, ঠিক আছে? আমি শুধু এটা এক্সপেরিমেন্টাল সেটআপটা দিয়েছি, যেহেতু আমি এখানে হার্ডওয়্যারে দিতে পারছি না। এটা অ্যাকচুয়ালি আপনারা হার্ডওয়্যারে জাস্ট আপনাদের বোর্ডে বসানোর পরে আমি এখন যেটা বলবো সেটা হয়তো আমরা কাজে করতাম। তো এটা হচ্ছে আমাদের ক্লাসে পাওয়ার অ্যাম্পলিফায়ারটা। এটাকে আমি এখন আমাদের সেটআপটা দিব। সেটআপ যেটা আমি দিতে পারছি না, আমরা কি করবো সেটা বলি। আচ্ছা, ক্লাস এ অ্যাম্পলিফায়ারে প্রথমে এটাকে তিনটা ভাগে ভাগ করবো। প্রথমে হচ্ছে শুধুমাত্র এই পোর্শনটুকু, এই পোর্শনটুকু, ঠিক আছে? আমরা হচ্ছে ফার্স্টে সার্কিটটা আমরা সেটআপ দিব, কারণ হচ্ছে এইটা হচ্ছে আমাদের বায়াসিং সার্কিট বলে। বায়াসিং সার্কিট বা বায়াসিং বিষয়টা নিয়ে আমরা সার্কিট 1 ইলেকট্রনিক্স 1-এ পড়ে এসেছি, আমরা যেহেতু বিজেপি পড়েছি তখন। হ্যাঁ, লোড লাইন পড়ে আসছি না? লোড লাইনের কথা মনে নাই? ইয়েস ম্যাম। জি ম্যাডাম। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের সেই বায়াসিং সার্কিট। বায়াসিং সার্কিটে দেখেন এখানে হচ্ছে আমাদের 10 ভোল্টের একটা সোর্স কানেক্টেড আছে, আর এখানে একটা ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স কানেক্টেড আছে। কি করব? এখান থেকে অবশ্যই আমাদের কারেন্ট ফ্লো করবে। আমি যদি রেজিস্ট্যান্সের ভ্যালু চেঞ্জ করি, সেই চেঞ্জের উপর ডিপেন্ড করে এখানে কারেন্ট ফ্লো চেঞ্জ হবে, অ্যামাউন্ট চেঞ্জ হবে, এবং তার উপর ডিপেন্ড করে কিন্তু এখানে আইসি চেঞ্জ হবে। আইসি চেঞ্জ হলে আমাদের এখানে যে ভিসি যে একটা ড্রপ হয়, সেই ড্রপ ভোল্টেজটাও কিন্তু চেঞ্জ হবে, তাই না? আচ্ছা, এখন আমি করবো কি, আমার যেহেতু এখানে 10 আছে, লোড লাইনে কি করতে হয়? ভিসি ইজ ইকুয়াল টু ভিসিসি, তাই না? আমরা লোড লাইন যখন ড্র করি তখন জানি ভিসি ইজ ইকুয়াল টু ভিসিসি, তারপর আইসি বের করি, সেখান থেকে একটা কিউ পয়েন্ট বের করি, আইবি এর উপর ডিপেন্ড করে একটা কিউ পয়েন্ট বের হয়। আমরা এখন কি করব? কিউ পয়েন্টটাকে নিজের থেকে সেট করব। সেটা কোথায় সেট করব? ভিসিসি যে আমি 10 ভোল্টেজ দিয়েছি না, তাহলে আমি ভিসিসির অর্ধেক, যখন ভিসিসির অর্ধেক হবে, দ্যাট মিনস ভিসিসি বাই 2 হবে, তখন আমি আমার লোড লাইনটা সেট করতে যাচ্ছি। কেন সেট করতে যাচ্ছি সেটা আমরা পরের স্লাইডে দেখছি, কিন্তু আগে সেট করি। সেটা কিভাবে করব? আমি এই যে সি এবং ই, এখানে একটা মাল্টিমিটার ধরবো, সি এবং এর মাঝে মাল্টিমিটার ধরে এই আরবিটাকে আমি ভ্যারি করব, ভ্যারি করতে থাকবো, আর আমি হচ্ছে মাল্টিমিটারে আমার ভোল্টেজটা দেখতে থাকবো যে এই সি এবং ই এর। আচ্ছা, 18-2-5 205 সাফাত রহমান বলেন। ম্যাম, আপনার হচ্ছে লাইভ প্রিভিউ উইন্ডোটা মানে শেয়ার স্ক্রিন থেকে সরায় দিন। মোস্ট অফ দ্য টাইম আপনার হচ্ছে স্লাইডের মাঝখানে চলে আসতেছে আর কি। আচ্ছা, এখন ঠিক আছে? হ্যাঁ ম্যাম, এখন ঠিক আছে। এখন এখানে হচ্ছে আপনাদের কি বলে এটাকে, আমি এখানে 10 ভোল্টেজ দিয়েছি, সো আমি এই আরবিটাকে চেঞ্জ করব, ভ্যারি করতে থাকবো যেন এখানে আমার 5 ভোল্টেজ চলে আসে, ঠিক আছে? 5 ভোল্টেজ যখন আসবে তখন আমি আমার এটাকে যে পর্যন্ত ভ্যারি করেছি আমি ওখানে হাত দিব না, রেখে দিব। সো আমার ভিসিটা এখন কত ভোল্টেজ আছে? 5 ভোল্টেজ আছে, সো 5। এই 5-এ গিয়ে আমার কিউ পয়েন্ট সেট হবে, 5-এ গিয়ে আমার কিউ পয়েন্ট সেট হবে। এখন কিউ পয়েন্টটা 5-এ সেট করার জন্য আমার অ্যাকচুয়ালি লাভটা হলো, কেন আমি 5-এ সেট করলাম সেটা একটু দেখি। কারণ কিউ পয়েন্ট আমি 5-এ সেট করতে পারি,
আমি চাইলে 7 এ সেট করতে পারতাম, আমি চাইলে 2 এ সেট করতে পারতাম, কিন্তু আমি কেন 5 এ সেট করলাম? এখন এখানে দেখেন 3টা কিউ পয়েন্ট, ডিফারেন্ট কিউ পয়েন্ট আছে। আমি একটু পরের স্লাইডটাতে যাই। আচ্ছা, ধরেন হচ্ছে আমি কিউ পয়েন্টটাকে এখানে সেট করেছি। তাহলে দেখেন এটা আমাদের ইনপুট সিগন্যাল, এটা আমাদের ইনপুট সিগন্যাল। কিউ পয়েন্টটা যদি আমি এখানে সেট করি, আমাদের এইটা হবে হচ্ছে আপনাদের রেফারেন্স লাইন। রেফারেন্স লাইন হবে, তাহলে আমাদের সিগন্যালটা এখান থেকে শুরু হলো ধরলাম, এখান পর্যন্ত নিচ পর্যন্ত আসলো, এটা হচ্ছে 5 ভোল্ট পিক টু পিক। তাহলে আমার রেফারেন্স লাইন যদি এটা হয়, এটাই আমাদের লোড লাইন হয়। সো আমার সিগন্যালটা এইটা থেকে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের মধ্যে ভ্যারি করতে হবে, তাই না? তাহলে যদি ভ্যারি করে, আমার এটা যদি 5 ভোল্ট পিক হয়, তাহলে দেখেন আমার উপর থেকে কিছুটা অংশ ক্লিপ হয়ে যাচ্ছে, মানে হারিয়ে যাচ্ছে, আমি দেখতে পাবো না। কারণ আমি কতটুকু ভ্যারিয়েশন দেখতে পারবো এই লোড লাইন পর্যন্তই, এই আইসিকিউ আর ভিসিসি পর্যন্তই, আমি আইসি এবং ভিসি পর্যন্তই আমার ভ্যারিয়েশন আমি দেখতে পারবো। এর উপরে যদি চলে যাচ্ছে, তো আমি দেখতে পাচ্ছি না। তো আমার কি হচ্ছে, উপর থেকে আমার এই কারেন্টটা স্যাচুরেট হয়ে যাচ্ছে, মানে এই পোর্শনটাকে আমি দেখতে পাচ্ছি না। এখান থেকে ভোল্টেজটা আমার স্যাচুরেট হয়ে যাচ্ছে, আমি ভোল্টেজটাও দেখতে পাচ্ছি না। সেম ভাবে আমি যদি কিউ পয়েন্টটাকে আরেকটু নিচে সেট করি, মানে 7 ভোল্টেজে সেট করি, তখন হবে কি, এটা এই দিক থেকে ক্লিপ অফ হয়ে যাবে, নিচ দিক থেকে ক্লিপ অফ হয়ে যাবে। তাহলে আমার এই দিক থেকে ভোল্টেজটা কাট হয়ে যাবে, এই দিক থেকে আমার কারেন্টটা কাট হয়ে যাবে, আমি ফুল কারেন্ট বা ভোল্টেজ সুইংটা দেখতে পাবো না। এখন আমি যদি হচ্ছে এরকম মিডিলে সেট করি, মিডিলে সেট করলে আমার রেফারেন্স লাইনটা মিডিলে থাকবে, উপরে 5 নিচে 5, কারণ আমাদের ভিসিসি 10 ভোল্টেজ দেওয়া হয়েছে, 10 এর মধ্যে সুইং করবে। তো উপরে 5 নিচে 5 আমি ফুল ওয়েভটা বা সুইংটা দেখতে পাচ্ছি, আমার আইসি ফুল কারেন্টটা দেখতে পাচ্ছি, ভিসি ফুল ভোল্টেজটা আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কিউ পয়েন্টটা মিডিলে সেট করার রিজন, যে আমরা কেন ভিসিসি বাই 2 তে আমাদের কিউ পয়েন্টটাকে সেট করব। কারণ আমি যদি সেট না করি, তাহলে আমাদের যে কারেন্ট এবং ভোল্টেজের যে আমাদের সিগন্যালটা, সেটা ক্লিপ অফ হয়ে যাবে, স্যাচুরেটেড হয়ে যাবে। আচ্ছা, এখন চলে আসি, আমাদের বায়াসিং হয়ে গেল। বায়াসিং করার পরে আমরা যে কাজটা করব, আপনাদের ল্যাবে যখন হচ্ছে এই ভিডিওটা দেখবো, আমরা ভিডিওটা আপনাদেরকে ডেমনস্ট্রেশন নিয়ে জিনিসটা সুন্দর করে দেখানো আছে, দেখলেই বুঝবো। আচ্ছা, এখন হচ্ছে আমাদের বায়াসিং হয়ে যাওয়ার পর আমরা ফুল সার্কিটটা সেটআপ দিব। প্রথমে শুধুমাত্র এই মাঝখানে যে বায়াসিং সার্কিটটা ছিল উপরে, এই সার্কিটটা আমরা সেটআপ দিব। এরপর বায়াসিংটা যখনই আমাদের ডান হয়ে যাবে, আমরা এই ফুল সার্কিটটা সেটআপ দিব। ফুল সার্কিটটা সেটআপ দেওয়ার পরে এখানে কিছু ক্যাপাসিটর আছে, একটা হচ্ছে আমাদের এখানে একটা এসি ইনপুট, এটা আমাদের ডিসি ভোল্টেজ ছিল, ডিসি ইনপুট। এখানে আমাদের একটা এসি ইনপুট আছে, একটা ক্যাপাসিটর, এটা হচ্ছে মানে আউটপুট, এখান থেকে আমরা আউটপুট নিব, যার সাথে এখানে একটা ক্যাপাসিটর আছে, এখানে আউটপুটটা নেওয়ার আগে। আর এটা হচ্ছে আমাদের একটা আরেকটা ক্যাপাসিটর এই ইমিটারের সাথে কানেক্টেড। সো প্রত্যেকটা ক্যাপাসিটর একটা ডিফারেন্ট নাম আছে। এটাকে বলা হচ্ছে ইনপুট ডিসি ব্লকিং ক্যাপাসিটর বলতে পারি, এটাকে বলা হচ্ছে ডিসি, এটাও আউটপুট ডিসি ব্লকিং ক্যাপাসিটর। ঠিক আছে, এটা হচ্ছে ইনপুট ডিসি ব্লকিং ক্যাপাসিটর, এটা হচ্ছে আউটপুট ডিসি ব্লকিং ক্যাপাসিটর, এটা হচ্ছে বাইপাস ক্যাপাসিটর, যেটা আমাদের ইমিটারের সাথে কানেক্টেড। আচ্ছা, এখন এটা আমি একটু ইনপুট এবং আউটপুট ডিসি ব্লকিং ক্যাপাসিটরের কাজটা একটু বলি। ধরেন আমি এখানে ইনপুট দিয়েছি একটা ডিসি সিগন্যাল, সরি এসি, এখানে একটা এসি সিগন্যাল আছে আমাদের কাছে। সো আমি চাই না এখান থেকে কোনো ডিসি এসে এসি সিগন্যালের সাথে মিক্স আপ হয়ে কোনো রকমের ডিস্টরশন ক্রিয়েট করুক। ঠিক আছে, দ্যাটস ওয়াই আমি এই ক্যাপাসিটরটা ইউজ করবো, যেন ইনপুট থেকে কোনো ডিসি এসে এসি সিগন্যালটাকে ডিস্টর্ব না করে দেয়। সেম ওয়েতে আমরা যদি পাওয়ার অ্যাম্পলিফায়ার পড়ে থাকি, আমরা বলেছি যে ইনপুটটা কি, এখানে একটা ডিসি, আউটপুটে পাবো হচ্ছে আমরা একটা এসি। সো এই যে আমরা এসিটা পেতে চাই, এই ইনপুট থেকে যদি আমাদের ডিসি আউটপুটে চলে আসে, তাহলে আউটপুটটা আমাদের ডিস্টর্টেড হয়ে যাবে। তো এই ডিস্টরশনটা যেন না আসে, সেজন্য আমি আউটপুটে একটা ক্যাপাসিটর ইউজ করছি, যেন সেটা আমাদের আউটপুট এসিটাকে ডিস্টর্টেড না করে দেয়। এটাই হচ্ছে আমাদের ইনপুট ডিসি ব্লকিং ক্যাপাসিটরের কাজ, আর এটা হচ্ছে আমাদের আউটপুট ডিসি ব্লকিং ক্যাপাসিটরের কাজ। এগুলো কিন্তু আপনাদের ভাইভাতে কোশ্চেন হিসেবে আসতে পারে, জিজ্ঞেস করা হতে পারে, বা যদি লিখতে দেওয়া হয় লিখতে দেওয়া হতে পারে, যে কোনোটাই হতে পারে। আচ্ছা ম্যাম, আরেকবার বলবেন মিস। ম্যাম, হ্যাঁ বলেন। ম্যাম পটেনশিওমিটারটা আরবি1 এ ভ্যারি করলে কি হতো, যদি আরবি1 ইউজ করা হতো পটেনশিওমিটারটা?
আপনারা একটু কারেন্টের ইকুয়েশনে চলে যাবেন আপনাদের ইলেকট্রনিক্স 1-এ, সেখানে গিয়ে দেখবেন ইকুয়েশনটা কি ছিল। কি ছিল বলেন? ম্যাম ম্যাম কিসের ম্যাম আবার একটু বলুন, শুনিনি ম্যাম। আমরা একটু ইলেকট্রনিক্স 1-এ চলে যাব। 1-এ চলে যে আইবি কারেন্টের এই কনফিগারেশনের জন্য আইবি কারেন্টের একটা ইকুয়েশন ছিল, সেই ইকুয়েশনটাকে একটু মনে করব। ম্যাম ভিবিবি মাইনাস আইসিআরসি ডিভাইড বাই আরবি এরকম টাইপের ম্যাম কিছু একটা ছিল। এরকম টাইপের মেবি বললে তো হবে না, ম্যাম পুরো এক্স্যাক্টলি equation মনে বলতে আসছে না হবে। ম্যাম। আচ্ছা, কনফিগারেশন দেখে আমরা বুঝতে পারি আমার আইবি কারেন্টটা কিন্তু আরবি1 প্লাস আরবি2 দুটোর উপরই ডিপেন্ডেন্ট, যে কোনো একটা ভ্যারি করলেই হবে। আমরা এখানে আরবি2টাকেই ভ্যারি করছি। আমাদের জি ম্যাম। এখানে কাজ কি ছিল, আইবি কে ভ্যারি করা যাতে হচ্ছে এখানে ভোল্টেজ ড্রপটা 5 আসে, তাই না? আইবি কে আমি আরবি1 দিয়ে ভ্যারি করতে পারি, আরবি2 দিয়ে ভ্যারি করতে পারি। এটা আমাদের ভোল্টেজ ফলোয়ার যে কনফিগারেশনটা সেটা ছিল। আরবি1 এবং আরবি2 প্যারালালি কিন্তু কানেক্টেড চলে আসে। জি ম্যাম। আচ্ছা, অত ডিটেলসে আমি না যাই, কারণ অত ডিটেলসে গেলে আসলে আমি তাহলে এটা শেষ করতে পারবো না। তো যে কোনো একটা ভ্যারি করলেই হবে। আমরা অ্যাকচুয়ালি এখানে আরবি2 ভ্যারি করি সবসময়, তাই আরবি2 করছি। এটা ম্যাডাম এস্টাবলিশ সার্কিট। জি বলেন। ম্যাডাম বাইপাস ক্যাপাসিটরটা কেন ইউজ করা হলো? হ্যাঁ বলছি, শেষ করিনি। আমি শুধু ডিসি ব্লকিং ক্যাপাসিটি একদম শুনতে চেয়েছি, আমি আগে একটু বলে নিই। আমার যেহেতু এখানে আমি চাচ্ছি না যে আমার যে ডিসি বায়াসিংটা করা আছে সেটা কোনোভাবে এখান থেকে এসি গিয়ে হচ্ছে আমার এটাকে নষ্ট করে দিক, প্লাস হচ্ছে আমি চাচ্ছি না যে আমার যেখানে এসি ইনপুটটা আছে আমার এখান থেকে কোনো ডিসি এসে সেই এসি ইনপুটের সাথে কানেক্টেড হয়ে গেলে কি হবে, আমার এসি ভোল্টেজটা তো ডিস্টর্টেড হয়ে যাবে। তাহলে আমি যে ডিজায়ার্ড যে জিনিসটা চাচ্ছি সেটা পাবো না। আমার এসির সাথে আমার ডিসিটা এসে এসিটাকে ডিস্টর্টেড করে দিবে। তো এখান থেকে কোনো ডিসি যেন এই সোর্সের সাথে এসে অফসেট হিসেবে যোগ না হতে পারে, সেই জন্য এই ক্যাপাসিটরটা ইউজ করা হচ্ছে, যাকে বলা হচ্ছে ইনপুট ডিসি ব্লকিং ক্যাপাসিটর। আর এই আউটপুটের যে ক্যাপাসিটরটা আমরা ইনপুটে কি দিয়েছি, এখানে ডিসি। আউটপুটে পাওয়ার অ্যাম্পলিফায়ার থেকে আমরা জানি যে আউটপুটে সেটা একটা এসি হিসেবে আসবে। সো ডিসি টু এসি পাওয়ার কনভার্টার এটা। সো আউটপুটটা একটা এসি আসবে। আমি যদি এখান থেকে ডিসি চলে আসে আউটপুটে, তাহলে আউটপুটে যে আমরা এসিটা চাচ্ছি সেটা কিন্তু ডিস্টর্টেড হয়ে যাবে। তো ওই ডিস্টরশনটা যেন না আসে সেজন্য আউটপুটে হচ্ছে এই আউটপুট ডিসি ব্লকিং ক্যাপাসিটরটা ইউজ করা হচ্ছে। আর এই যে আমার বাইপাস ক্যাপাসিটরটা এটা অ্যাকচুয়ালি ইউজ করলেও কোনো প্রবলেম নেই, না করলেও কোনো প্রবলেম নেই, কিছু না। বাইপাস ক্যাপাসিটরটা হচ্ছে যদি আমি এসি ইউজ করি তাহলে ক্যাপাসিটরটা অ্যাকচুয়ালি শর্টেড হয়ে যাবে। এখানে কারেন্ট ফ্লো করার জন্য আমাকে ডিরেক্ট শর্টেড, এসিতে আমার কি ক্যাপাসিটর শর্ট হয়ে যায় না? ইয়েস ম্যাম। আর ডিসিতে ওপেন হয়ে যায়। ঠিক বলছি না ভুল বলছি? ঠিক বলছেন। ঠিক ম্যাম। ঠিক বললে এসিতে এটা শর্ট হয়ে যাবে, এখান দিয়ে জাস্ট কারেন্ট ফ্লো করবে, নাথিং এলস। আর ডিসিতে যেটা হবে, আমি ডিসি থাকা অবস্থায় এখানে যে বায়াসিংটা আছে আমি চাচ্ছি না বায়াসিংটা চেঞ্জ হোক। দ্যাটস ওয়াই আমার এই ডিসিটা কি করবে, এই ক্যাপাসিটরটা ওপেন করে দিলে আমার বায়াসিংটা ফিক্স থাকবে। এটা আর কিছু না, এটা জাস্ট এসি গেইনটাকে ইনক্রিজ করে। আমি যদি এখানে একটা আরই রেজিস্ট্যান্স ইউজ করি, হ্যাঁ, তো আমরা যদি এসি যে আমাদের অ্যানালাইসিস ছিল সেখানে গেলে দেখবো যে আরই থাকলে আমাদের এসি গেইন যা হয়, আরই না থাকলে এসি যে গেইনটা আলফা ছিল মেবি, সেটা আমাদের আরো ইনক্রিজ করে। সো ওই ইনক্রিজটাই, এটাই কিছুই করে না। যদি এসি ইউজ করি তাহলে এটা শর্ট হয়ে যায়, সো আরইটা শর্ট হয়ে যায়, আমাদের এসি গেইনটা ইনক্রিজ করে। ম্যাম আমরা তো এখানে সাপ্লাই এসি দিচ্ছি, তাহলে এটা না, ডিসি আমাদের ইনপুট সাপ্লাই কিন্তু ডিসি, অলওয়েজ ডিসি। দেন এই এসিটাকে আমি জাস্ট পাওয়ারটাকে ইনক্রিজ করবো, এখানে আউটপুটে আমরা এসি পাবো। সাপ্লাই ইনপুট আমি পাওয়ার অ্যাম্পলিফায়ার অলওয়েজ আমার ইনপুট ডিসি, এটা মনে রাখবো। এটা একটা এক্সটার্নাল সোর্স। পাওয়ার অ্যাম্পলিফায়ারের কাজই হচ্ছে এই ডিসির মাধ্যমে এইটার পাওয়ারটাকে অ্যাম্পলিফাই করা। বাইপাস ক্যাপাসিটর শুধুমাত্র এসি গেইনটাকে ইনক্রিজ করবে। এটা আপনাদের এত ইম্পর্টেন্ট না। এটা ছাড়াও আপনাদের একটা আউটপুট আসবে, এটা সহ একটা আউটপুট আসবে। জাস্ট এই ক্যাপাসিটরটা ইউজ করা হয় আপনাদের এটা সহ এবং ছাড়া কি ধরনের চেঞ্জ আসে বিষয়টা একটু দেখার জন্য।
আচ্ছা, এখন আমি ইনপুটে দিয়েছিলাম, দেখেন একটা মানে এসি ইনপুট দিয়েছিলাম একটা এই সিগন্যাল, বাট আউটপুট পাই হচ্ছে একটা কি 180 ডিগ্রি ফেজ শিফট সিগন্যাল। তো 180 ডিগ্রি ফেজ শিফট কিভাবে পেয়েছি সেটা একটু এই সার্কিটে চলে আসি। আচ্ছা দেখেন, আমি ইনপুট দিয়েছি এখানে একটা, এটা কিন্তু আমার ইনপুট ছিল আইবি। তো আউটপুটে চলে আসবে জাস্ট ডিরেক্ট এখান থেকে আইসি। আবার আমি যদি এটাকে রেফারেন্স ধরি, ঠিক আছে, আপনি দেখেন আমার এই যে বর্ডার পয়েন্ট টু পয়েন্ট যদি আমি বসাই, এটা 0 0 1 1, হ্যাঁ, তাহলে আমার সিগন্যালটা আসে এরকম। জাস্ট এইটার বর্ডার এই বক্সের মধ্যে এই সিগন্যাল, আর এই বক্সের জন্য এই সিগন্যালটা আসে। আমি দেখেন দিয়েছিলাম তো পজিটিভ এদিকে, এদিকে নেগেটিভ, বাট আমি যখন আউটপুটটা পাই তখন আমি জাস্ট আপনাদের ডায়াগ্রাম থেকে যদি দেখি, তাহলে আমার আউটপুটটা কিন্তু চলে আসে আগে নেগেটিভ পরে পজিটিভ। একটু খেয়াল করে দেখি, আমি দিয়েছি পজিটিভ এবং পরে নেগেটিভ, বাট প্রথমে পাচ্ছি নেগেটিভ, তারপরে পাচ্ছি আউটপুটে প্রথমে নেগেটিভ পাচ্ছি, পরে পাচ্ছি পজিটিভ। সো এখান থেকে দেখতে পাচ্ছি আমার অ্যাকচুয়ালি আউটপুটটা 180 ডিগ্রি ফেজ শিফটে চলে আসে। আমরা ইনপুট যা দিই আমাদের আউটপুটে 180 ডিগ্রি একটা ফেজ শিফট আসে। আচ্ছা, এখন আমাদের ক্লাসে আপনাদের এই যে এই বিষয়গুলো আমি যেটা বলছি, আপনাদের যে ভিডিও লেকচার আছে সেখানে অ্যাকচুয়ালি আরো ভালো করে এক্সপ্লেন করা আছে। আমি অ্যাকচুয়ালি যেহেতু আপনাদের ভিডিওটা আগে দেওয়া হয়নি, সেজন্য আমি আবার আলাদা করে এক্সপ্লেন করছি, কারণ যেহেতু ভিডিওটা দেখে আসতে পারেননি আপনারা, পরে আরেকবার দেখে নেবেন। নেক্সট ক্লাসে হয়তো বা আপনারা ভিডিওটা দেখে আসবেন, শুধুমাত্র আপনাদের প্রবলেমগুলো সলভ করা হবে। আচ্ছা, এবার হচ্ছে ক্লাসে পাওয়ার অ্যাম্পলিফায়ার এফিসিয়েন্সি নিয়ে একটু কথা বলবো। এফিসিয়েন্সি মানে আমরা জানি আউটপুট পাওয়ার বা ইনপুট পাওয়ার ইনটু 100%, মানে একটা পার্সেন্টেজ দিয়ে নিয়ে যেতে চাইলে গুণ করে দিই, পার্সেন্টেজ যদি ভাবি। এখন আউটপুট পাওয়ারটা কিন্তু আমাদের ডিসি। আমরা পাওয়ার অ্যাম্পলিফায়ার চিন্তা করি, প্রথমেই আমাদের সংজ্ঞাতে ছিল কি এটা একটা ডিসি টু এসি পাওয়ার কনভার্টার। সো ইনপুট কি ডিসি আর আউটপুট হচ্ছে এসি। সো আমাদের ইনপুট পাওয়ারটা জেনারেট হচ্ছে কিন্তু আমাদের ডিসি সোর্স দিয়ে, আর আউটপুটটা হচ্ছে এসি সোর্স দিয়ে জেনারেট হচ্ছে, ঠিক আছে। সো পি আউটপুটটা হচ্ছে এসি পাওয়ার, ইনপুটটা হচ্ছে ডিসি পাওয়ার। এটা যদি আমি কম্পারিজন করি, রেশিও করি, তাহলে হচ্ছে আমাদের এটার ক্লাসের পাওয়ার অ্যাম্পলিফায়ারের এফিসিয়েন্সিটা পেয়ে যাব। এখন একটা ক্লাসের পাওয়ার অ্যাম্পলিফায়ারের ম্যাক্সিমাম আমি 25% পর্যন্ত এফিসিয়েন্সি পেতে পারি। যে ক্যালকুলেশনটা আপনাদের ভিডিও লেকচারে দেওয়া আছে, ক্যালকুলেশনটা আমরা ভিডিও লেকচার থেকে দেখে নিব, আর আপনাদের ক্লাসে আরো ডিটেলসে মেবি যদি পড়ানো হয়ে থাকে হয়ে গেছে, অথবা পড়ানো হবে। তো আমরা যদি ক্যালকুলেশনটা করি দেখা যায় যে আমাদের ম্যাক্সিমাম হচ্ছে 25% পর্যন্ত আমরা এফিসিয়েন্সি পেতে পারি, ম্যাক্সিমাম। কিন্তু আমরা কিন্তু এর থেকে কমও পেতে পারি। যেমন আমাদের ল্যাবে যখন আমরা কাজ করি, কেউ আমরা 24% পর্যন্ত দেখা যায় যে এফিসিয়েন্সি পেয়ে গেছি, আর কেউ দেখা যায় যে 2% পেতে খুব কষ্ট হচ্ছে। এখন সেম ল্যাব বাট ডিফারেন্ট ভ্যালু কেন? যখন করতে যাই তখন মনে প্রশ্ন আসে এবং ফ্রাস্ট্রেটেড হয়ে যায় যে আমাদের এফিসিয়েন্সি 25% আসবে, তো আমার 2% আসতেছে কেন? 25% আসবে ট্রু, বাট সেটা কি ম্যাক্সিমাম। 25% এর বেশি আমি ক্লাস এ দিয়ে যেতে পারবো না। আমার এর থেকে বেশি যদি যেতে হয় তখন আমাদের ক্লাস বি তে চলে যেতে হবে, ক্লাস এ বি তে চলে যেতে হবে। ক্লাস এ দিয়ে আমি চাইলে আরো 50% পর্যন্ত পেতে পারি। সেটার জন্য আমাকে ট্রান্সফর্মার কাপল ক্লাসে পাওয়ার অ্যাম্পলিফায়ারে যেতে হবে। ট্রান্সফর্মার কাপলে কি করা হয়, এখানে একটা কাপলিং ইউজ করা হয় আপনাদের ট্রান্সফর্মার, এখানে ইন্ডাক্টর থাকে আর একটা কাপলিং মিউচুয়াল ইন্ডাকটেন্সের মাধ্যমে এখানে হচ্ছে আপনাদের পাওয়ার জেনারেট হয়। তো ওইটাকে বলা হয় ট্রান্সফর্মার কাপল ক্লাস অ্যাম্পলিফায়ার। এটা আমাদের ল্যাবে কভার করা হবে না, ওটা আমাদের থিওরিতে কভার করা হবে ইনশাআল্লাহ। তো ওটা হচ্ছে 50% আপনাদের এফিসিয়েন্সি দিচ্ছে। তাহলে আমার ক্লাস এ যদি দেয় 25%, আবার ক্লাস ট্রান্সফর্মার কাপলটা দেয় কি বলে এটাকে 50%, আবার ক্লাস বি আমাদের দিবে 78.5%। তাহলে কোনটা বেটার হবে বলেন তো? ক্লাস বি। আমি যদি বলি না ম্যাম, এটা তো শুধু একটা ম্যাম ট্রান্সফার ইউজ ক্লাস করতেছি, এটাই ভালো ক্লাস হবে। এ তে ম্যাম অলওয়েজ একটা 360 ডিগ্রি যেহেতু পাচ্ছি, তো ম্যাম ওখান থেকে কি ক্লাস এ ভালো হবে? না, এটা ডিপেন্ড করে হচ্ছে আমি কোন অ্যাপ্লিকেশনের জন্য ইউজ করছি। অ্যাপ্লিকেশনের উপর ডিপেন্ড করে আমরা কোন পাওয়ার ট্রান্সফর্মারটা ইউজ করব, ঠিক আছে। এখানে এফিসিয়েন্সি, হ্যাঁ এফিসিয়েন্সি আমার ক্লাস বিতে বেটার, যেখানে আমার 70% এফিসিয়েন্সি প্রয়োজন হতে পারে,
সেখানে আমি ক্লাস বি দিব। যেখানে আমার আবার ক্লাস বিতে আপনার 78.5% এফিসিয়েন্সি পাওয়ার জন্য আপনার সার্কিট কমপ্লেক্সিটির ব্যাপার আছে। সবকিছু মিলে যেটা এফিশিয়েন্ট হবে আমি যেই পারপাজে ইউজ করতে চাই সেখানে আমি ক্লাস বি ইউজ করবো। ধরেন আপনি একটা মানে প্রজেক্ট করছেন যেখানে আপনার 20% হচ্ছে আপনাদের ম্যাক্সিমাম এফিসিয়েন্সি প্রয়োজন। হ্যাঁ, এখন আপনি যদি তাহলে আপনি কোনটা করবেন? অবশ্যই ক্লাসে। এবং ধরেন আপনার ক্লাস বি দিয়ে যদি করেন তাহলে আপনার খরচ পড়বে 500 টাকা, আর ক্লাস এ দিয়ে করলে খরচ পড়বে 200 টাকা। আপনার তো দরকার 20%, তাহলে আপনি 500 টাকা খরচ করে কেন ক্লাস বিতে যাবেন? বা আপনার দরকার শুধুমাত্র 20%, আমার ক্লাস বিতে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আমার অ্যাপ্লিকেশনের উপর ইউজ করে আমি হচ্ছে কোন প্যারামিটারটা ইউজ করবো। সো এখন যেটা কথা ছিল যে আমার 25% আসতে পারে, 2% আসতে পারে। তো আমাদের ল্যাবে যে কারণে হচ্ছে এই মানে কম আসে সেটা হচ্ছে কারণ আর কিছু না, আমাদের যে সার্কিট এলিমেন্ট গুলো আমরা ইউজ করি, হ্যাঁ, সেগুলো হচ্ছে আপনাদের ম্যানুফ্যাকচারিং সবগুলো সেম না, এক একটা এক এক ব্যাচ। তো আপনাদের কিছু ম্যানুফ্যাকচারিং যেহেতু ডিফারেন্ট, তো এক একটা সুইচিং টাইম অনেক কিছু ডিফারেন্ট, সব সেম না। তো আমাদের যে ইনস্ট্রুমেন্টাল প্রবলেমের জন্য আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অ্যাকচুয়ালি ল্যাবে সবসময় সবার যেরকম 20 আপ যে এফিসিয়েন্সিটা আসার কথা সবার আসে না। আর কোনো কারণে, কারণ সেম সার্কিট ইউজ করছি, সেম ইনস্ট্রুমেন্ট ইউজ করছি, না আসার কারণ হচ্ছে এটাই যে আমাদের ইনস্ট্রুমেন্টাল যে ম্যানুফ্যাকচারিংটা সবার সেম হয় না, না হওয়ার কারণে আমাদের এলিমেন্টস গুলোতে কিছু প্রবলেম থেকে যায়। এখন সেটা বোঝার উপায় কিছু নাই। আমাদের যাদের কম আসবে সেটাই হচ্ছে কারণ হিসেবে লিখবো যে এই জন্য আমাদের কম আসছে, যে আমাদের ইনস্ট্রুমেন্টাল প্রবলেম, ম্যানুফ্যাকচারিং প্রবলেমের জন্য। আর যাদের ঠিকঠাক আসছে তাদের তো আলহামদুলিল্লাহ। ঠিক আছে, এটা হচ্ছে আপনাদের ক্লাস এ পাওয়ার অ্যাম্পলিফায়ার নিয়ে জাস্ট একটা ছোট রিভিউ বলবো না, মোটামুটি ওভারভিউ সবই করা হয়েছে। শুধুমাত্র এক্সপেরিমেন্টাল সেটআপটা এখানে দেখতে পাচ্ছি না, আমরা একটু কষ্ট করে নিজ দায়িত্বে আপনাদের যে ভিডিওটা দিয়ে দেওয়া হয়েছে সেটা একটু দেখে নেব। ঠিক আছে, আর এরপরে যদি কারো কোনো কোশ্চেন থাকে আমরা নেক্সট ক্লাসে তো আবার জয়েন করছি, সেখানে আমরা ক্লাস বি অ্যাম্পলিফায়ার পড়বো। তখন আপনাদের তারপরে যদি কোনো কোশ্চেন থেকে যায়, ভিডিওটা দেখার পরে কোনো কোশ্চেন অ্যারাইজ করে আপনাদের মাঝে, সেই কোশ্চেনটা আমরা নেক্সট ক্লাসে করবো অবশ্যই। ঠিক আছে? জি ম্যাডাম। ম্যাম এই পিডিএফটা দেওয়া হবে না ক্লাসরুমে? এই পিডিএফটা আপনারা ভিডিও দেখেন, পিডিএফটা দেওয়া হবে কিনা আমি ঠিক বলতে পারছি না। পিডিএফটা অ্যাকচুয়ালি শুধুমাত্র আমি লেকচার পারপাসের জন্য রেডি করেছি, পিডিএফটা আপনাদেরকে বোঝানোর জন্য। আপনাদের ভিডিওটা দেখেন, ভিডিওতে হচ্ছে আপনাদের ফুল, বারবার ভিডিও বলছি কারণ এখন যেহেতু আমাদের অনলাইন কিছু করার নেই, ভিডিওতে ফুল লেকচারটাই এর থেকে আরো ডিটেলসে দেওয়া আছে, আপনারা নিজেরা দেখেন, নিজেরা খাতায় নোট ডাউন করেন, নাহলে পড়া হবে না আপনাদের। এটা শুধুমাত্র আমি লেকচার দেওয়ার জন্য দিয়ে দিলে ভালো হতো। আমি ম্যাম শুধুমাত্র লেকচার পিডিএফটা দেওয়ার জন্য, এটা আমার লেকচার পারপাসে ক্রিয়েট করা, শুধুমাত্র লেকচার দেওয়ার জন্য শর্ট ফরম্যাটে করে আপনাদেরকে দিই, মানে বোঝানোর জন্য আমি এটা ক্রিয়েট করেছি। আপনাদেরকে ডেলিভার করার মতো করে আমি ওভাবে ক্রিয়েট করিনি। এখানে কিছু নাই, দেখেন শুধু ফিগার, আপনাদের পেয়েও কোনো লাভ নেই, মানে এখানে কিছুই নাই, ফিগার। আমার দিতে কোনো সমস্যা নেই, কিন্তু এখানে কিছুই নেই আপনাদেরকে দেওয়ার মতো, এখানে কিছুই নেই, জাস্ট এখানে কিছু সার্কিট, আর শুধুমাত্র এই কম্পারিজনটাই একমাত্র আমাদের কাজে লাগবে, যেটা কিনা আপনি নেটে সার্চ করলেই পাবেন। আচ্ছা ম্যাম, একটা কোশ্চেন ছিল। বলেন। আমরা ক্লাস এ পাওয়ার অ্যাম্পলিফায়ারে যে আমরা 25% এফিসিয়েন্সিতে কাজ করে, তো বাকি 75% কই যায়? এটা ওয়েস্ট না পুরোটা? হ্যাঁ ওয়েস্ট। এখন ম্যাম এটা তাহলে এফিশিয়েন্ট কিভাবে হয়, মানে লো কস্ট বাট এফিশিয়েন্ট কিভাবে, মানে জাস্ট বানানোর কস্টই তো কম, এছাড়া তো বাকিটা তো লস পুরা। কি লস বলতেছেন আপনি, বলেন কোনটা? পাওয়ারটাকে আমি 25% পর্যন্ত ইনক্রিজ করতে পারতেছি, ফুললি 100% ইনক্রিজ করতে পারছি না। যেখানে ধরেন আপনার 0% ছিল সেখান থেকে আমি 25% ইনক্রিজ করেছি, তাহলে ইনক্রিজ হয়নি? ও আচ্ছা, 0 থেকে আমি 25% পর্যন্ত ইনক্রিজ করতে পেরেছি। আমার স্কেল হচ্ছে 100, কিন্তু আমি 25% পর্যন্ত করতে পেরেছি। হ্যাঁ বুঝতে পারছি।
আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা A2 আর B2 একটু ক্লাসরুম থেকে লিভ করবেন, আমি একটু সিটুর সাথে কথা বলবো। সিটু, আপনাদেরকে তো ভিডিওটা দিয়ে দেওয়া হয়েছিল তাই না? হ্যাঁ ম্যাম, দেওয়া হয়েছিল। আচ্ছা, তো আপনারা তার মানে দেখে আসতে পারছেন, শুধু A2 আর B2 তে একটু ঝামেলা হয়ে গেছে, দেখে আসতে পারেনি। আচ্ছা, সিটুর সাথেও আমি সেম কথাটাই বলবো, আজকে আপনাদের হচ্ছে ক্লাস হচ্ছে কয়টা থেকে? একটা থেকে মিস ম্যাম না, ক্লাস 3:30 থেকে মিস। 3:30 3:30 থেকে 6টা পর্যন্ত না আজকে ক্লাস? আজকে তো নরমালি 3:30 থেকে 6টা। হ্যাঁ ম্যাম। হ্যাঁ, 3:30 থেকে 6টা পর্যন্ত। আর হচ্ছে আপনাদের কি বলে এটাকে, আমার সাথে ক্লাস হচ্ছে বুধবার যেদিন, সেদিন কয়টা? 3:30 থেকে 6টায় নাকি 1টা থেকে? মিস 1টা থেকে না, মিস 1টা থেকে ল্যাব, তারপর 3:30 থেকে ক্লাস শুরু। আমার কথা কি শুনতে পাচ্ছেন? ইয়েস জি মিস। মিস। হ্যাঁ ম্যাম। আচ্ছা, মাঝখানে কেটে গেল। 1টা পর্যন্ত আপনাদের বুধবার দিন কি ক্লাস? আচ্ছা, A2 এবং B2 আমরা কিন্তু লিভ করিনি, বাকিরা লিভ করব। মিস 1টা থেকে আমাদের আপনার সাথে ল্যাব, তারপরে 3:30 থেকে ক্লাস শুরু আমাদের বুধবারে। আচ্ছা, আমি জাস্ট আপনাদের বুধবারের ক্লাসটা আজকে একটা টাইমে নিতে চাচ্ছিলাম, নেক্সট ক্লাসটাও, শুধুমাত্র নেক্সট ক্লাসটা। আচ্ছা মিস, আমি জানাচ্ছি আপনাকে একটু পরে। আচ্ছা ঠিক আছে, আমাকে জানাবেন, তাহলে আমার আপনাদেরকে লিঙ্ক দিয়ে দিব। জাস্ট টাইম সেম, বুধবার জায়গায় সানডেতে আর কি নেক্সট ল্যাবটা হবে। জি মিস। মিস শুধু নেক্সট উইকের জন্যই তো এটা? হ্যাঁ, শুধু নেক্সট উইকের জন্য। আমি আপনাদের এর পরের উইকে আবার স্যার ক্লাস নেবেন, তখন স্যার লিঙ্ক দিয়ে দেবেন, স্যার টাইম অনুযায়ী। আর আমি যখন আবার ক্লাস নেব আপনাদের সাথে কন্ট্যাক্ট করবো, সমস্যা নেই। জি মিস। ঠিক আছে, তাহলে আপনারা ভালো থাকেন, আবার নেক্সট ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম। মিস আমরা কি এইটার রিপোর্ট দিব নেক্সট উইকে? হ্যাঁ, আপনি রিপোর্ট দিবেন, রিপোর্টের জন্য একটা পোল খুলে দিব আপনাদেরকে, রিপোর্ট যেভাবে টার্নিং এর আগে সেমিস্টার করে এসেছেন ওরকম, তো জি ওখানে জমা দিবেন। হ্যাঁ ম্যাম, হাতে লিখে পিডিএফ বানিয়ে ওভাবে তো দিব রিপোর্ট। হাতে লিখে পিডিএফ বানিয়ে দিবেন, আর আপনারা যদি টাইপিং করতে চান টাইপিং করতে পারেন, আমার সাথে তো কোনো প্রবলেম নেই। জি ম্যাম। আচ্ছা ঠিক আছে। ও আচ্ছা, আপনাদের ইম্পর্টেন্ট জিনিস বলা হয়নি, বাকিরা তো চলে গিয়েছেন। আচ্ছা, আমি ক্লাসরুমে সিটু তো আছে, তো সিটু জেনে রাখেন, এটা দুটো আমি জানিয়ে দিব পরে। এটার কিন্তু সিমুলেশন দিতে হবে। আজকে রিপোর্টের উপর? হ্যাঁ, আপনাদের ইলেকট্রনিক্স ল্যাবে যতগুলো এক্সপেরিমেন্ট আছে প্রত্যেকটারই সিমুলেশন দিতে হবে। ম্যাম সিমুলেশন কি স্ক্রিনশট নিয়ে তারপরে দিয়ে দিব? স্ক্রিনশট নিয়ে পাঠাবেন, কিন্তু স্ক্রিনশটে সেটা যে আপনারই সিমুলেশন সেটা প্রমাণ করতে হবে। এই মুহূর্তে তো আমাদেরকে স্ক্রিনশটটা দিয়ে রিপোর্টে পাঠাবেন, আর এমনিতে ফাইলটা পাঠাতে হবে কিনা সেটা আমি আপনাদেরকে পরে জানাবো। তো বাকি স্যারদের সাথে কথা বলে আমি আপনাকে জানাবো। ম্যাম, ফাইল না পাঠিয়ে ইভেন জাস্ট সিমুলেশনের পিস পাইসের নিচে বটম রাইটে আপনার জাস্ট সাইন করে তো দেওয়া যায়, ডিজিটাল সাইন, যে এটা আমার বা যেই আইডি ওয়াইজ। সাইনটা মনে করেন আমি একটা কপি দিয়ে দিলাম, তারপর আমি ডিজিটাল সাইন, সেটাও করা যায়, কোনো ব্যাপার না। তো আপনাদের আবার ফোল্ডার নেমও চাইলে মনে করেন আমার আপনাকে আমি পাঠিয়ে দিলাম, তারপর ফোল্ডার নেমটা চেঞ্জ করে আমি কপি নিলাম, সেটাও করা যাবে, সেটাও কোনো প্রবলেম না, সবই করা সম্ভব। এবং আপনারা করবেন অনেকে, সেটাও আমরা জানি, যে জেনে জেনেও মনে করেন এখন সবই করতে হবে। তারপরও নিজের কাছে
নিজের সততাটা নিজের কাছে যে আমরা কি করবো না করবো। আপনারা ম্যাম নোট নিতে পারেন। স্ক্রিনশটটা নিয়ে ফুল উইন্ডোটা সহ স্ক্রিনশট নিয়ে ওটাই যদি দেই তাহলে তো ম্যাম এখানে কপি করার হ্যাঁ সেটাই করবেন, এবং তারপরেও যেটা আমার কথা থেকে যাচ্ছে যে নিজেদেরটা নিজেদের কাছে, যদি নিজে করে নিজে কিছু শিখবো, না করলে শিখবো না। তো আমার কথা হচ্ছে আপনারা একজন একজন দেখে করেন, সেটা তো আমার কোনো প্রবলেম নাই, কিন্তু শিখে করেন। আপনি পাচ্ছেন না, আপনার ফ্রেন্ডকে বলেন যে আমাকে একটু শিখাও, কি করছো আমাকে বলো, শিখো, শিখে তারপরে হচ্ছে কাজটা করো। কিন্তু জাস্ট ও দিল সেটা জাস্ট আমি নাম চেঞ্জ করে কপি মেরে দিয়ে দিলাম, এই কাজটা মনে হয় না করলেই ভালো হয়। করলেও হয়তো ধরতে পারলে 0, না ধরতে পারলে পার পেয়ে যাবেন, কিন্তু কতদিন এখানে পার পাবেন, পরে তো পার পাবেন না। ঠিক আছে, আপনাদের ওই যে ফাইলটা আমাকে পাঠাতে হবে কিনা, কোনো ইমেল অ্যাড্রেস, হয়তো কমন ইমেল অ্যাড্রেস আছে, ওখানে হয়তো পাঠিয়ে দিতে পারে, আমি জানি না, আমি জানাবো আপনাদেরকে। কিন্তু সিমুলেশন করতে হবে, রিপোর্টে পাঠাতে হবে। তো নেক্সট ল্যাব হওয়ার আগে আপনাদের হয়তো বা একটা দিয়ে দেওয়া হবে, যেটা আপনাদের লাস্ট ডেট থাকবে নেক্সট সানডে হয়, যার যে ল্যাবের আগে লাস্ট ডেট থাকবে, সেই লাস্ট ডেটে আপনাদেরকে ওটা সাবমিট করতে হবে। দেরি করলে কিন্তু লেট সাবমিশনের জন্য লেট মার্কিং হবে। ম্যাম এটা একবারে রিপোর্টের সাথে অ্যাটাচ করে দিলে ভালো হয় না? রিপোর্টের সাথে অ্যাটাচ করে দিবেন স্ক্রিনশট দিয়ে, আর আপনাদের ফাইলটা পাঠাতে হবে কিনা আমি আপনাদেরকে জানাবো, আমি এখনো জানি না। নর্মালি আপনাদের যখন অফলাইন ল্যাব হয়, আপনাদের রিপোর্টের সাথে জমা নেওয়া হয় এবং ফাইলগুলো আপনাদেরকে মেইলে পাঠাতে হয়। তো ম্যাম আমরা সিমুলেশনটা কোথায় করব? পিসপাইসে করবেন, যেটা আপনারা শিখে এসেছেন সেই সফটওয়্যারে করবেন। পিসপাইসের একটা কোর্স তো এবারও করছেন মেবি আপনারা। ও আচ্ছা, এইগুলোর উপরেই কিন্তু এবারে পিসপাইসটা হওয়ার কথা আপনাদের। যাই হোক, আগের নলেজেই হবে, নতুন করে এখানে আমি কিছু নাই। আপনারা পিসপাইসে করে আমাকে এটা সিমুলেশন আপনাদের স্ক্রিনশট পাঠাবেন ফুল উইন্ডোর, আর ফাইল দিতে হবে কিনা আমি এখনো বলতে পারছি না। যদি না হয় আপনাদেরকে জানাবো। এতদিন পর্যন্ত অফলাইনে আপনাদেরকে ফাইল না হতো, এবারের কথা আমি জানি না ঠিক, সেই জন্য আমি আপনাদেরকে এখনই রাইট ইনফরমেশন দিতে পারছি না। ঠিক আছে তাহলে ম্যাডাম, টাইপিং বা হ্যান্ডরাইটিং এর মধ্যে কি কোনো মানে ডিফারেন্স আছে মার্কস ডিস্ট্রিবিউশনে, বা কেউ টাইপিং করে দিলে বেশি মার্কস পাবে? হাতে লিখে জমা দিবেন, টাইপিংটা না করাই বেটার। ঠিক আছে, না টাইপিং করলে বেশি মার্কস পাবে এরকম কিছু নাই, হাতে লিখে জমা দেওয়াটাই প্রেফার করছি। ওকে ম্যাম। আচ্ছা ঠিক আছে, হাতে লিখে জমা দিবেন, টাইপিং বাদ দেন, টাইপিং কারো করা দরকার নেই, হাতে লিখে জমা দিবেন। নর্মাল রিপোর্ট যেভাবে আমরা জমা দিই, হাতে লিখে পিডিএফ করবেন। ওকে ম্যাম। ঠিক আছে।